বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোটকেন্দ্রের সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই এবং যে কোনো ব্যক্তিও মোবাইল ব্যবহার করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের উপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনের ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল আহমেদ। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। এরপর জানাবো, জবানবন্দিতে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া জানালেন ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ভারতের গোয়েন্দা সংস্থা র। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছেন, তিনি যখন সেনাপ্রধান ছিলেন তখন তিনি জানতেন যে তৎকালীন ডিজিএফআইয়ের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রর কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআইয়ের অফিস ভিজিট করত এবং সেখানে বসে ৭টি মিটিং রুম ছিল। তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো, যেগুলো শেখ হাসিনার নির্দেশে তৎকালীন করা হতো এবং বাংলাদেশের অনেক মানুষকে কিলিংয়ে তারা হত্যা করার টার্গেট করতে মধ্যে অনেককেই ইতিমধ্যে হত্যা করা হয়েছে। যেমন জামাত ইসলামের যে নেতারা ছিলেন তাদের অনেককেই ফাঁসির রশিতে ঝুলিয়েছে শেখ হাসিনা। এগুলো মূলত ভারতের গোয়েন্দা সংস্থারই একটি চাল ছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে গণভোট এবং সংসদ নির্বাচন বাংলাদেশে আসছেন ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য এবার জাতীয় সংসদ নির্বাচনে ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় কিনা এ লক্ষ্যেই তারা বাংলাদেশে এসে সবকিছু ভিজিট করবেন বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের আমন্ত্রণে প্রায় ৩০০ জন বাংলাদেশে এসেছেন। আরও অন্তত ২০০ জন তারা বাংলাদেশে আসবে বলে জানা গেছে। তারা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন এবং তারা একটি সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কামনা করেছেন বলে জানা গেছে। এবারে জানাবো, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিহত করা হবে। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন যে আগামীর সাম্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি, তবে অনেকেই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তাদের এই ধরনের বাধায় আমরা কোনো কিছুই মানব না। কেউ যদি ভোটকেন্দ্রে অবৈধভাবে দখল করতে আসে তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য আরও বড় ধরনের সমস্যা। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমান ক্ষমতায় গেলে তিনি ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করবেন না। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, কিন্তু তারেক রহমান তিনি যদি একবার ক্ষমতায় যান তাহলে তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে দেবেন। তারেক রহমান যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে আগামীতে তিনি একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন বলে দাবি করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করেন বা সমর্থন করেন কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। ভোটকেন্দ্রের সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড
ডেমোক্রেসি IRFEDর সভাপতি কাজী জেবেল। সাক্ষাৎ শেষে RFED সভাপতি কাজী জেবেল জানিয়েছেন, নাগরিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে। তিনি আরও জানান, আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর করা হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে যে 400 গজের মধ্যে কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করে। তবে সারা দেশ জুড়ে নির্বাচন কমিশনের এই ধরনের হঠকারী সিদ্ধান্তের সমালোচনা করার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তাদের ভুল হয়েছে। বিষয়টি নিয়ে তারা চায় যেন সবাই মোবাইল ফোন ব্যবহার করতে পারে এবং এ বিষয় নিয়ে মৌখিকভাবে তারা জানিয়েছে এবং মৌখিকভাবে জানানোর পর পুরোপুরি বিষয়গুলো নিয়ে এবার বিস্তারিত তারা জানাবে বলে জানিয়েছে। তবে পুরো বিষয়টি আসলে কিভাবে ঘটছে সে বিষয়টি নিয়ে তারা এখন পর্যন্ত যথাযথভাবে তারা কাজ করতে পারেনি। তারা আরও জানিয়েছে যে আমরা পুরোপুরি বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আগামীতে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা এবং সে অনুযায়ী তারা সেভাবেই কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আজ বাংলাদেশের কসাইখ্যাত জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিয়েছেন। জিয়াউল আহসান যখন তিনি সেনাবাহিনীর একজন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, এই জিয়াউল আহসানই 1043 জন মানুষকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছেন এমন তথ্যই জানা গেছে। এই কুখ্যাত নরপিশাচ জিয়াউল আহসান শেখ হাসিনার প্রতিটি কর্মকাণ্ডকে বাস্তবায়ন করত। জিয়াউল আহসান তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে নতুন করে তিনি এক ভীতিকর আতঙ্কের মধ্যে ফেলেছিলেন। জিয়াউল আহসান তিনি নিজে একাই এমনভাবে দায়িত্ব পালন করতেন এবং র্যাব সদস্যদেরকে বলতেন গুলি করে সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করতে, কিন্তু র্যাবের যেসব কর্মকর্তারা এই ধরনের মানুষ হত্যা করতে পারত না তাদেরকে তিনি কাপুরুষ বলে সম্বোধন করতেন। তবে বিভিন্ন বিষয়গুলো থেকে জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চলেছেন সেই বাংলাদেশে আর এই ধরনের কোনো কার্যক্রম থাকবে না। জিয়াউল আহসান জানিয়েছেন, ভারতের যারা গোয়েন্দা সংস্থা রড সদস্য তারা ডিজিএফআই এর সঙ্গে এসে তারপর আলাদা বৈঠকে আলাদাভাবে আলাদা রুম থেকে তাদের সেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালাতো, কিন্তু আমি সেনাবাহিনী প্রধান হওয়ার পরও তাদেরকে কোনো কিছুই বলতে পারতাম না, কারণ বাংলাদেশের মানুষ জানতো যে এই বাংলাদেশটার প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা ছিল। হাসিনা যতদিন পর্যন্ত যা করবে আমি সেনাবাহিনী প্রধান হয়েও কিন্তু কোনো কিছুই করতে পারিনি, কারণ শেখ হাসিনা ছিল আপনাদের ভোটে নির্বাচিত সরকার। কোনো নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো সেনাবাহিনী প্রধানের মানায় না, কিংবা বিদ্রোহ করেও টেকাও যায় না। এই পরিস্থিতিগুলো তখন আমি শুধু মেনে নিয়েছি। তবে এখন যেহেতু সময় এসেছে, আপনারা এই কুখ্যাত সন্ত্রাসী জিয়াউল আহসানকে কোনোভাবেই ছাড় দিবেন না এবং ডিজিএফআই ও র্যাব বিলুপ্তের সুপারিশ করেছেন তিনি। গণভোট এবং সংসদ নির্বাচন বাংলাদেশে আসছেন 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আসছেন 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এদের মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 60 জন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছে প্রায় 330 জন। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিভিন্ন জায়গা থেকে আরও অনেকেই আসছেন। বিভিন্ন জায়গায় তারা নির্বাচনী পর্যবেক্ষণী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে সুন্দর একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই ব্যাপারটি নিয়ে সবার মধ্যে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন বাংলাদেশ
গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। পুরো দেশটা আমাদের, সুতরাং এই দেশটাকে আরও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে যে আগামীর একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা দেশটাকে আরও বেশি সাজিয়ে নিতে চাই। দেশের মানুষকে বলতে চাই আগামীতে তারা যেন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য নির্বাচন কমিশনের আহ্বানে আগামী 12 তারিখে যে ভোট হবে সেই ভোটে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ভোটের মধ্য দিয়ে তারা যেন একটি নতুন আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে কাজ করে, এমন কথাই বলা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমন্ত্রণে দেশটা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, এই প্রত্যাশা করছেন সবাই। এনসিপি নেতা আদিব বলেন, বাংলাদেশে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে পারবে না। যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তাদেরকে রুখে দেওয়া হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই। আগামীতে নতুন যে বাংলাদেশ গড়ে তোলা হবে সেই বাংলাদেশে আবার নতুন করে কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয়, সেই বিষয়গুলোই আমরা দেখতে চাই। আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্যই 11 দলীয় জোট একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে জানিয়েছেন তিনি আরও জানান, বাংলাদেশটা এখন যে সময় এসেছে সময়টাকে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে বদ্ধপরিকর। এ সময় তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমরা নানাভাবে যে সব সমস্যার সম্মুখীন হয়েছি, এজন্য আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম সব থেকে বেশি সাপোর্ট দিয়ে কাজ করেছে। আগামীর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নতুন করে বাংলাদেশের মানুষ দেখবে যে আগামীতে কিভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং কিভাবে দেশটাকে আগামীর একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়, এমন বিষয়গুলোই সামনে আসছে বলে বলা হচ্ছে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এখনই সময় এবং এখনই আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে।